থাক, এখনো বিয়ে শাদী করো নাই, এখন অনেক কিছু বাকি আছে। এটা বুঝা গেছে? আরে হাত কাটাই গেল তাকে বলবা পাইছ, ঠিক আছে বুঝত ভিডিও আছে ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্র্যান্ড নিউ অধ্যায় শুরু করবো। হ্যাঁ, অধ্যায়টা হচ্ছে নিউটনের বলবিদ্যা, ঠিক আছে? তবে নিউটনের বলবিদ্যা অধ্যায়টা মনে রাখবা, অনেক বড়। তবে তোমার এইচএসসির সিকিউ করার জন্য যতটুকু লাগবে যতটুকুই পড়াবো, ঠিক আছে? আর নিউটনের বলবিদ্যা মেনলি তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে কৌণিকের। তো রৈখিকের বলবিদ্যা তুমি অলরেডি ক্লাস 9-10 যা পড়ছো তা এখানেও আছে, ঠিক আছে? ভরবেগের সমানুপাতিকতা, সংঘর্ষ, এফ সমান এম, এই বিষয়গুলো আমি জাস্ট যেইটা সিকিউতে লাগে সেটা পড়াই দিব। বাদ বাকি এমসিকিউ তোমরা সমাধান করলে আশা করি করতে পারবো। 9-10 সিম্পল কনসেপ্ট। নতুন কনসেপ্ট কি, সেটা হচ্ছে কৌণিক গতিতে নিউটনের বলবিদ্যার ব্যবহার, সেটাতে আমি বেশি ফোকাস করবো, ঠিক আছে? আচ্ছা, অনেক মারামারি করে অধ্যায়টা শুরু হইল, যাই হোক ভালো সামনে বসছে একেবারে হাতের কাছে না। আচ্ছা দেখ, ভালো লাগতেছে এখানে দেখে। আচ্র, এখন দেখো অধ্যায় কিছু ভাগ করি নিউটনের বলবিদ্যা, সবাই ক্যাটাগরি ভাগ করি, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা, বলবিদ্যা, ঠিক আছে? এই অধ্যায় ক্যাটাগরি ভাগ করলে মেনলি ক্যাটাগরি আসবে কয়টা? 3টা, বুঝছো? 3-এর খেলা চলে আমাদের, মেনলি 2টা, কিন্তু আমি ভাগ করি এখানে 3টা আসবে, ঠিক আছে? ইউজুয়ালি 3-এর সিকোয়েন্স আমি সবসময় ফলো করে আসার চেষ্টা করবো। আচ্ছা, ওটা আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্যাটাগরি এতে হচ্ছে মনে রাখবো রৈখিক। ক্যাটাগরি এতে হচ্ছে আমরা রৈখিকের ব্যবহারগুলো দেখবো। রৈখিক গতিতে নিউটনের বলবিদ্যার ব্যবহার, যেটা তুমি অলরেডি ক্লাস 9-10 পড়ে আসছো, তো খুব বেশি ডিটেলস আলোচনা এখানে হবে না। ক্যাটাগরি বিতে আমরা দেখবো হচ্ছে বৃত্তাকার গতিতে। কি দেখবো? বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি, গতি মানে কি? রৈখিক গতিতে নিউটনের বলবিদ্যা, বৃত্তাকার গতিতে নিউটনের বলবিদ্যা। আর ক্যাটাগরি সি, ঠিক আছে? ক্যাটাগরি সি দেখবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, এই দুটাকে তুমি একসাথে কৌণিক গতি বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? ক্লাস ময়লা করবো না, কারণ আমার ক্লাস কিন্তু আমি ঝাড়ু টাড়ু দেই না। মুসা ক্লাস দেখছো, ঝাড়ু দেয়, ইয়ে করে, বহুত বহুত ইয়ে দেখে দেখে রাখে। হ্যাঁ, ছেলে মানুষ ভাই একটু উঠাঙ্গা বেড়াঙ্গা হয়, ঠিক আছে? আচ্ছা, বিয়ের পর এটা প্রথম আমার লাইভ ক্লাস, কি চেঞ্জ লাগতেছে? মানে রেকর্ডিং ক্লাস কিছু বউ চাওয়া এখন নিয়ে আসবো, সমস্যা কি? আচ্ছা, তাহলে ক্যাটাগরি এ বি সি, ঠিক আছে? আচ্ছা, তো ক্যাটাগরি এ তে মনে রাখবে এখান থেকে সংঘর্ষের ম্যাথগুলো এখনো মাঝে মাঝে পরীক্ষায় দেয়। বোর্ড পরীক্ষায় এবার মনে হয় আসছিল কিনা জানি না, তো শুধুমাত্র সংঘর্ষের টপিকটা তুমি দেখে নাও, ঠিক আছে? বাদ বাকি এফ সমান এম, এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো এমসিকিউ তে আসবে, তো তুমি একটু দেখে নিও। সংঘর্ষের মানে কি? হ্যাঁ, এই ম্যাথগুলো, ঠিক আছে? দুইটা টপিক আছে, একটা বেগ নির্ণয় আর একটা হচ্ছে শক্তি নির্ণয়। খামাখার টপিক দেখতে যাচ্ছে, আমরা দেখব। সবার আগে আমরা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে ম্যাথ শুরু করি। হ্যাঁ, এইটা বুঝা গেছে। আর মনে রাখবা রৈখিক গতির আমরা একটাই টপিক এখানে পড়বো, সেটা হচ্ছে সংঘর্ষের টপিক। কোন টপিক? সংঘর্ষ, ঠিক আছে? আর টপিকগুলো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। তুমি চাও সিকিউ করি, যদি কোনো সিকিউতে মনে আছে ভাই কাছে বুঝে নিতে হবে, তুমি নিয়ে আসি, বুঝাই দিব। বাট দেখবা কোনো একসাথে 5 বছর পর একটা সিকিউ আসছিল, এগুলো কি ইম্পর্টেন্ট? যদি এমন করে পড়াশোনা করে তাহলে একটা ক্লাসে 30 দিন লাগবে, 12টা ক্লাস লাগবে, ঠিক আছে? আচ্ছা, সংঘর্ষের ম্যাথে ক্লাস 9 থেকে আসছো। মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে m1, বেগ হচ্ছে কি u1, বস্তুটা সামনের দিকে যাচ্ছিল। এখানে আরেকটা বস্তু আছে, ভর হচ্ছে m2, বেগ হচ্ছে
u2 ধরো বস্তু সামনের দিকে যাচ্ছিল, এখানে কোন এক সময় তারা কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে m1 m2 বস্তু, ঠিক আছে। তারপর ধরলাম যে m1 যে বস্তু ছিল তার বেগ কি হয়েছে, তার বেগ হয়ে গেছে v1, আর m2 যে বস্তু ছিল m2 বেগ কি হয়েছে v2। আচ্ছা মনে রাখবা u দিয়ে আমরা আদি বেগ প্রকাশ করতেছি, v দিয়ে আমরা শেষ বেগ প্রকাশ করতেছি, ঠিক আছে। ইচ্ছা 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 ঠিক আছে, এখানে v নট আর v ধরে, নট মানে কি আদি, ঠিক আছে, এখানে u লেখা রাখে না, u v তাকে u ধরছি পরে v ধরছি, ডিপেন্ড করে, ঠিক আছে। 90% আমি u ধরেই করছি, তাই u ধরেই করি, সুবিধা আছে, কোনো প্রবলেম নেই, আমি u ধরেই করছি, v নট আমি ধরি নাই কেউ। আচ্ছা তো সংঘর্ষের ক্ষেত্রে মনে রাখবা, সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। সংঘর্ষ কত প্রকার, যেটাই হোক সংঘর্ষ হচ্ছে মনে রাখবা দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে স্থিতি স্থাপক, স্থিতি স্থাপক, একটা হচ্ছে অস্থিতি স্থাপক, অস্থিতি স্থাপক, বোঝা গেছে। আচ্ছা স্থিতি স্থাপক সংঘর্ষ মনে রাখবা যে সংঘর্ষ স্থিতি স্থাপক হোক চাই তোমার অস্থিতি স্থাপক হোক, উভয় ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণ থাকবে, উভয় ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণ থাকবে। ফিজিক্সের সংরক্ষণ থাকা মানে তোমাকে জানো, সংরক্ষণ থাকা মানে হচ্ছে কোনো ঘটনার আগে আর পরে একই থাকা, আগে আর পরে একই থাকা। তার মানে এখানে মনে রাখবা সংঘর্ষের আগে যদি ভরবেগ p1 থাকে, সংঘর্ষের পরে কি p2 হবে, এরা সমান হবে। আর অস্থিতি হিসাবে সংঘর্ষতে মনে রাখবা ভরবেগ কি থাকবে, সংঘর্ষের আগে পরে সমান থাকবে। ধরলাম সংঘর্ষের আগের মোট ভরবেগ p1 আর সংঘর্ষের পরে মোট ভরবেগ p2 হলো। তো সংঘর্ষ যেমনই হোক না কেন, সেটা চাই স্থিতিস্থাপক হোক অথবা অস্থিতিস্থাপক হোক, ভরবেগ অলওয়েজ কি থাকবে, সংরক্ষণ থাকবে, বোঝা যাচ্ছে। আচ্ছা সংরক্ষণ থাকা মানে সংঘর্ষের আগে যা ছিল পরে তাই থাকবে। আচ্ছা বলো সংঘর্ষের আগে ভরবেগ কতটুকু ছিল, p1 যদি বের করি, ভরবেগ কার কার, শুধু কি একটা নাকি সম্পূর্ণটা, সম্পূর্ণটার ভরবেগ, ঠিক আছে। তো সেটা হবে m1 u1 প্লাস এই যে সেটা হচ্ছে m2 u2, বোঝা গেছে। সংঘর্ষের পরে ভরবেগ বলতো কি, এই যে p2 ধরলাম, এই দুইটা বস্তু সেটা হচ্ছে m1 v1 প্লাস এটা হচ্ছে m2 v2। একটা কথা মনে রাখবা, যদি এই বেগ দুইটা একই দিকে হয় তাহলে চিহ্ন কি প্লাস হবে, আর যদি এইটা উল্টা দিকে হয় তো যে কোনো একটা দিকে প্লাস ধরে নিবা আর অপরটা কি হবে মাইনাস হয়ে যাবে, জানো তোমরা। ধরলাম আমি এই দিকটা প্লাস ধরলাম, ঠিক আছে, এই দিকটাকে প্লাস ধরলাম, আর দেখা গেল যে এই বস্তুর বেগ হচ্ছে এই দিকে বিপরীত দিকে, তাহলে এখানে কি লিখবো, ইউ এর আগে একটা মাইনাস লিখে দিব, বা এখানে প্লাস লেখো এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখে দিব, বুঝা গেছে। একটা দিক যদি প্লাস এবং অন্য দিক কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ তাহলে যে কোনো একটা দিকে প্লাস হবে অন্যটা হবে মাইনাস, একই দিকে থাকলে দুইটা প্লাস হবে। আচ্ছা তাহলে এই দুইটা যে পার্থক্য আছে, একটা স্থিতি স্থাপক একটা অস্থিতি স্থাপক, পার্থক্য করবো কি দিয়ে বলো তো, শক্তি দিয়ে, গতি শক্তি দিয়ে, ঠিক আছে। দেখো এই বস্তুর বেগ আছে না, মানে গতি শক্তি আছে, এই বস্তুর বেগ আছে না, গতি শক্তি আছে, তাহলে সংঘর্ষের আগের মোট গতি শক্তিকে আমি ek1 দিয়ে প্রকাশ করলাম, ek1। স্থিতিস্থাপক সংঘর্ষেতে সংঘর্ষের আগের মোট গতি শক্তি আর সংঘর্ষের পরের মোট গতি শক্তি কি হবে, সমান হবে, ঠিক আছে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষতে মনে রাখবা যে সংঘর্ষের আগের মোট গতি শক্তি সংঘর্ষের পরের মোট গতি শক্তি কি হবে, সমান হবে, সমান হবে না। তাহলে এখানকার সংঘর্ষের আগের ek1 কে আমি সংঘর্ষের আগে দিলাম, আর ek2 মানে সংঘর্ষের পরে গতি শক্তি। স্থিতিস্থাপক সংঘর্ষ দেখলে কি হবে, সমান হবে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ এরা সমান হবে না, বোঝা গেছে। শক্তি এখানে অপচয় হয়, ঠিক আছে। কোথায় অপচয় হয়, কারণ দেখো এখানে কিছু পরিমাণ শক্তি শব্দ শক্তিতে চলে যায়, কিছু তাপ শক্তিতে চলে যায়, ঠিক আছে, কিন্তু ভরবেগের অপচয় হয় না, কিন্তু শক্তির কি হয়ে যায়, অপচয় হয়ে যায়, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে সংঘর্ষ যেমনই হোক না কেন আমার ভরবেগ সবসময় সংরক্ষণ হবে, কিন্তু গতিশক্তি যদি সংরক্ষণ থাকে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি গতিশক্তি সংরক্ষণ না থাকে তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদি কোনো প্রশ্নে ঘ নাম্বারে বলে যে সংঘর্ষের প্রকৃতি কেমন, সংঘর্ষ কেমন, হ্যাঁ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ব্যাখ্যা কি দিয়ে দিব, গতিশক্তি দিয়ে দিব, বোঝা গেছে। আচ্ছা কেমন করে দিব, সংঘর্ষের আগের মোট গতিশক্তি ই কে মনে করে 1 বেগ, সেটা কত আসবে, এদের মোট গতিশক্তি, আর গতিশক্তি কোনো নেগেটিভ হয় না, তো সেটা কত হবে, হাফ
m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, সংঘর্ষের পরের মোট গতি শক্তি কত হবে? সেটা হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস এটা হচ্ছে এটা এমন জ্ঞান হাফ m2 v2 স্কয়ার। समझ में आई बात? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? কিন্তু মনে রাখবেন, কিন্তু সংঘর্ষ যেমনই হোক না কেন এই দুটো সবসময় সমান থাকে, তাহলে আমি একটা সূত্র কিন্তু লিখতেই পারবো যে ভাইয়া যে কোনো সংঘর্ষ হোক না কেন P1 সমান কি হবে, P2 তো হবে, গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে, অবশ্যই গ্যারান্টি আছে। সেটা এখানেও সমান হয়, এখানেও সমান হয়। আমি লিখতে পারবো যে সংঘর্ষ যেমনই হোক না কেন যে m1 u1 প্লাস m2 u2 কার সমান হবে? পরেরটা, সেটা হচ্ছে m1 v1 প্লাস এটা হচ্ছে m2 v2। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন যদি কোনো বস্তু মিলিত হয়, মিলিত মানে বস্তু দুইটা স্ট্যাক হয়ে গেছে, জয়েন্ট লাগে গেছে, জয়েন্ট লাগে গেলে শেষ বেগ কি হবে? v1 আর v2 সমান হবে, সমান হবে। জিরো হয়, দেখো আমি দূরে যাচ্ছি এর দিকে, আস্তে 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 জয়েন্ট লাগে গেছে, এই বেগ জিরো হইলো, কিন্তু এর আর এই বেগ কি হয়ে গেল? সমান হয়ে গেল। ঠিক আছে, সমান থেকে v1 v2 নাম দেওয়ার দরকার আছে? তাও ঠিক আছে, যে কোনো একদিকে আসলো, লাগে এর বেগ বেশি, চলে গেল এদিকে। ধরলাম মিলিত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, মিলিত বস্তুর ক্ষেত্রে v1 সমান কি v2 হয় না? ধরলাম সেটা মনে করো v, যে ভাই v1 যা v2 তাই হবে, বস্তু দুটো কি হয়েছে? মিলে এক হয়ে গেছে, তো দুইটা বস্তুর বেগ কি হবে? একই রকম হবে? আলাদা আলাদা হবে? একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে দুটাকে আমি v লিখে, v কমন যাবে, সেক্ষেত্রে লেখা যাবে m1 u1 প্লাস m2 u2 সমান, তাহলে v কমন নাও, m1 প্লাস m2 ইন্টু v। ঠিক আছে, এই একটা সূত্র, একটা সূত্র, এই দুই সূত্র কখন খাটবে? কোন ক্ষেত্রে খাটবে? যে কোনো ক্ষেত্রেই খাটবে। হ্যাঁ, ভরবেগ সংরক্ষণ কই থাকে? সবসময় থাকে না? আচ্ছা, তার মানে সংঘর্ষের প্রত্যেকটা ম্যাথে আমি এই সূত্র ইউজ করতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বোঝাবো একটু। আচ্ছা, এখন মনে রাখবা, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে দুইটা সঠিক হয় না? সেক্ষেত্রে কি হবে? দুইটাই সংরক্ষণ থাকবে। সেক্ষেত্রে একটা ডেঞ্জারাস সূত্র আছে, 9 10 ছিল, কলেজেও আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয় তবে কি হবে? তবে ভরবেগও সংরক্ষণ হবে, গতিশক্তিও সংরক্ষণ হবে। ঠিক না বেঠিক? ইরফান, ঠিক না বেঠিক? তাহলে মনে, ঠিক আছে, তাহলে m1 u1 প্লাস এটা হচ্ছে m2 u2 সমান কি হবে? m1 v1 প্লাস এটা হচ্ছে m2 v2। এটা কখন সঠিক? সব সময়। কিন্তু আমি এখন কথা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। কোন সংঘর্ষ নিয়ে? স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলতেছি। স্থিতিস্থাপক, আমরা সেক্ষেত্রে এটাও সংরক্ষণ হবে প্লাস গতিশক্তিও সংরক্ষণ হবে। আদি গতিশক্তি শেষ গতিশক্তি কি হবে? সমান হবে। ইয়াস, অন্যদিকে আছে মাইন্ড, হাফ m1 u1 স্কয়ার প্লাস আচ্ছা হাফ m2 u2 স্কয়ার সমান কি হবে? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। লাফি কই? আচ্ছা, এখন দেখো, যখন তুমি এই দুটো সমীকরণ সমাধান করবা তখন v1 v2 একটা মান আসবে শেষ বেগ। আর আমার কাছে এক্সপেক্ট করিও না যে আমি তোমাকে এই সমীকরণগুলো এখন সমাধান করে ক্লাসে দেখাবো, ঠিক আছে? আই এম নট ইউর ম্যাথ টিচার। সমাধান করলে v1 এর একটা মান আসবে, v2 এর একটা মান আসবে। ক্লাস 9 এর সূত্র দেয়া ছিল, বহুত খারাপ একটা সূত্র, ঠিক আছে? দেখি বের করো, দেখে লিখে দিচ্ছি। বললাম তো, এই যে এই বই ফার্স্ট পার্ট। তো এই দুটো সমীকরণ সমাধান করলে v1 v2 দূরে কি আসবে? মান আসবে। তো এই সূত্রটা মনে রাখতে পারো। অনেক সময় কিন্তু কি করবে, স্থিতিস্থাপক সংঘর্ষে মনে রাখবা যে v1 v2 কোনোটাই দিবে না, v1 v2 কোনোটাই দিবে না। সেক্ষেত্রে তুমি কিন্তু এই সূত্র ইউজ করলে হবে না। কেন হবে না? কারণ v1ও জানা নাই, v2ও দেয়া নেই।
যে কোনো একটা দেয়া থাকে অপরটা বের করতে পারবো তো কি করবা ডিরেক্টলি তুমি এই সূত্রে ফেলাই দিবা ঠিক আছে ওই তো ডেঞ্জারাস একটা সূত্র ছিল ডেঞ্জারাস কি করতেছো নিউটনের বলবিদ্যা বের করো হ্যাঁ দেখেন তো 12 দেওয়া নেই আমার খোলা বন্ধ হয়ে যায় এখন পাই আমি আগে ক্লাস থেকে আওয়াজ থেকে ভালো প্রেজেন্টের আওয়াজ থেকে ভালো তুমি পারো না এটা কি ভালো দিক মনে করতেছো খারাপ দিকে মনে করতেছ বললো আবার পারতে হবে কি সমস্যা আমরা পয়লা বাড়িয়েছি ভালো কারো থেকে তুমি প্র্যাকটিস করতে আমাকে লাস্ট কল ইন পাশে প্র্যাকটিস ওকে প্র্যাকটিস মোর না প্র্যাকটিস এই সূত্র দেখো বহুত খারাপ সূত্র দেখো V1 এর সূত্র আসবে এত খারাপ কেন কেন মানুষ দেখলে কি হবে তোমার এত খারাপ করে কেন লিখছে দেখো V1 হচ্ছে ঠিক আছে V1 হচ্ছে উপর হচ্ছে M1 মাইনাস M2 M1 প্লাস M2 গুণ দিব হচ্ছে U1 প্লাস এটা হচ্ছে 2 ইন্টু M2 নিচে হচ্ছে M1 প্লাস M2 গুণ হচ্ছে U2 কামব্যাক কার হবে ভাই আমার তো ঠিক আছে V2 ঠিক আছে V2 সূত্র দেখো V2 হচ্ছে M1 তাহলে M2 মাইনাস M1 নিচে হচ্ছে M1 প্লাস M2 এটা হচ্ছে U2 প্লাস এটা হচ্ছে 2M1 M1 প্লাস M2 হচ্ছে U1 আচ্ছা মুখস্থ করে নিবা আমি কেন মুখস্থ করবো একটা কারণ বলো আমি কেন মুখস্থ করবো হ্যাঁ আমি করি নেব পরীক্ষা পাইতে হবে আমাকে পাইতে হবে না পরীক্ষা ঠিক আছে তোমার পরীক্ষাটা পাইলে নাম্বার পাওয়া যাবে আমার কোনো হিসাব নেই হ্যাঁ জানি এর উপরে গুণ করে দেওয়া ঠিক আছে যাই হোক একটা ফরম্যাট মনে রাখবো তো মনে রাখবা যদি তোমাকে V1 V2 কোনোটাই না দেয় ঠিক আছে V1 V2 কোনোটাই না দেয় তুমি এগুলা শুধু ইউজ করে V1 V2 বের করবা ঠিক আছে আচ্ছা যদি প্রশ্নে বলে সংঘর্ষের প্রকৃতি কেমন তখন কি করবা গতিশক্তি বের করবা সংঘর্ষের আগের মোট গতিশক্তি বের করবা সংঘর্ষের পরের মোট গতিশক্তি বের করবা আগের গতিশক্তি মানে এই যে এটা আলাদা করে বের করবা পরের গতিশক্তি মানে এইটা দেখবা যে সমান হয় কি না সমান হইলে স্থিতিস্থাপক সমান না হইলে অস্থিতিস্থাপক বুঝা গেছে তাহলে আমরা মোটামুটি সংঘর্ষের টপিকটা এখানে কভার করলাম আচ্ছা এখন আমরা নিউটনের বলবিদ্যার পরামর্শ শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন হচ্ছে আমরা বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করবো বুঝা গেছে সো তোমাদের আমি কয়েকদিন আগে কিন্তু আলোচনা করছি বৃত্তাকার গতি আলোচনা করছি তুমি যেটা ডাউট নিয়ে আসছিলে আজকে ঠিক আছে তোমার ডাউট হয়তো এখানে ক্লিয়ার হয়ে যেতে পারে মনোযোগ দেখতে হবে সো মনে রাখবা গতিবিদ্যায় আমাদের বৃত্তাকার গতি আলোচনা করা আছে আর বৃত্তাকার গতির প্রশ্ন কিন্তু গতিবিদ্যায় আসবে না কিভাবে আসবে সেটা নিউটনের বলবিদ্যার গতিবিদ্যা মিক্স করে কোশ্চেন আসে তো এখানেও বৃত্তাকার গতি আবার আলোচনা শুরু হচ্ছে মনোযোগ দিয়ে দেখো মিক্স করে আসে কখনো আলাদা করে বৃত্তাকার গতির প্রশ্নগুলো ইউজুয়ালি দেয় না ঠিক আছে ওখান থেকে প্রাসটাই বেশি ইম্পর্টেন্ট প্রাসটাই দিবে আর বৃত্তাকার গতির নিউটনের বলবিদ্যার কনসেপ্ট মিলায় প্রশ্ন করবে ঠিক আছে দেখো এবার মনোযোগ এটা রাখো এটা মানা করছি না আমি এমনি সাউন্ডে হয় আচ্ছা এবার দেখো বৃত্তাকার গতি অবশ্যই পড়ছো ঠিক আছে বৃত্তাকার গতি পরিচয় সবাই একটু আগে বলি পরিচয় এখানে আমি 3টা টপিক পড়াইছিলাম পরিচয় এটা কি বলছেন বলো রৈখিক কৌণিক সম্পর্ক এটা ছিল হচ্ছে রৈখিক কৌণিক সম্পর্ক এটা কি ছিল সূত্র এখানে লাগবে না তাহলে লিখে দিই কৌণিক গতির কিছু সূত্র আমরা দেখবো ঠিক আছে বোঝা গেছে সবার আগে পরিচয় খেয়াল হবে দেখো দেখছো কত সুন্দর বিতার করছে আচ্ছা এবার খেয়াল করে দেখো ধরো একটা বস্তু ছিল আগে এইখানে বস্তু ঘুরতেছে এই পথে ঘুরে ঘুরে এখানে চলে আসছে এই যে একটা দূরত্ব গেছে এটা একটা কৌণিক দূরত্ব না
আচ্ছা, তাহলে মনে রাখবা বৃত্তাকার গতির পরিচয়ের তিনটা রাশি চলে আসবে। কি কি চলে আসবে? থিটা চলে আসবে, ওমেগা চলে আসবে, আলফা চলে আসবে। থিটা মানে কি? কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। তাহলে একটা বস্তু কত পরিমাণ কোণ গেছে এটাকে বলা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা একক কি হতে পারে বলো তো? হ্যাঁ, কত কোণ গেছে। রৈখিক সরণ কি? কত মিটার গেছে, কত দূরত্ব গেছে। কৌণিক সরণ কি? কত কোণ ঘুরছে। বুঝা গেছে? ডিগ্রি বা এসআই ধরে বললে রেডিয়ান। বুঝা গেছে? এর মাত্রা কি বলতো? মনে কর মাত্রা কিন্তু নাই, ঠিক আছে? কোণে কিন্তু কোনো মাত্রা হয় না। এগুলা বসিয়ে মাত্রা আর রাখে বলে মনে রাখতে হবে। ওমেগা কি? ওমেগা হচ্ছে কত বেগে ঘুরতেছে। কত বেগে মানে পার সেকেন্ডে কত ডিগ্রি কোণ যাচ্ছে। আমি দেখলাম যে আমার এই বস্তু মনে করো প্রত্যেক সেকেন্ডে 10 ডিগ্রি করে যাচ্ছে। আমি কি বলতে পারবো? 10 ডিগ্রি পার সেকেন্ড, 10 ডিগ্রি পার সেকেন্ড। যে পার সেকেন্ডে কি আছে দেখো, প্রত্যেক সেকেন্ডে আমাকে 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওমেগা হচ্ছে একক সময় কতটুকু কোণ যাচ্ছে, একক সময় কতটুকু কোণ যাচ্ছে। একক কি হতে পারে? ডিগ্রি পার সেকেন্ড। এসএনের কথা বলতে RAD, রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, এবার আলফা। আলফা মানে কি? এই যে কৌণিক বেগ বাড়তে কমতে পারে না? তুমি ফ্যান অন করলে দেখবা ফ্যান প্রথমে স্লো থাকে, ফাস্ট 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 হয়। কৌণিক বেগ কি বাড়ে? আগে পার সেকেন্ডে 10 ডিগ্রি গেলে পরে কি 20 ডিগ্রি যায়, আবার 30 ডিগ্রি যায়, 40 ডিগ্রি যায়। বোঝা গেছে? তাহলে যদি আমি দেখবো যে কৌণিক বেগ বাড়তেছে, কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা অবশ্যই কি বলবো? কৌণিক ত্বরণ আছে, ঠিক আছে? যদি কৌণিক বেগ বাড়ে তাহলে কৌণিক ত্বরণ কি প্লাস বা বেগের দিকেই। আর যদি এই ওমেগা মানটা কমে, কখন কমে? ফ্যানটা অফ করলে। ফ্যান অফ করলে কি কৌণিক বেগ কমবে না? প্রথমে 40 ডিগ্রি পার সেকেন্ড, তারপরে 30, 10 এমন করতে থাকবে। যদি দেখি যে ওমেগার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে বলবো যে কৌণিক ত্বরণ আছে। আর যদি সমবেগে ঘুরে প্রত্যেক সেকেন্ডে 10 ডিগ্রি করে যাচ্ছে, কম বেশি হচ্ছে না, তো সেক্ষেত্রে বলবো যে আলফা বা কৌণিক ত্বরণ নাই, শূন্য। বোঝা গেছে? তাহলে আলফা মানে কি? কৌণিক বেগের পরিবর্তন। এটা হচ্ছে ওমেগা বাই টি লিখতে পারো। বোঝা গেছে? কারণ কৌণিক বেগের পরিবর্তন হবে এটা গ্যারান্টি আছে না। যদি সমকৌণিক বেগ হয় তাহলে এটা কি কৌণিক বেগের পরিবর্তন হবে না, জিরো হবে। ডেল লিখি, দেখতে ভালো লাগবে। ডেল, ডেল মানে পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তনই তো। ত্বরণের সূত্র এখন ত্বরণের সূত্র এটা কি? ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। ডেল মানে কি? পার্থক্য না? বললাম শেষ কৌণিক বেগ এইটা, আদি কৌণিক বেগ এইটা। যদি কোনো ম্যাথ দেখা হয় যে আদি আর শেষ কৌণিক বেগ একই, তার মানে কি কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে কি শূন্য চলে আসবে না? বোঝা গেছে? এই পর্যায়ে বোঝা গেছে? আচ্ছা, এবার কৌণিক রৈখিক সম্পর্ক খেয়াল করে দেখো। আমার বস্তু কিন্তু একটা কোন পরিমাণ গেছে না, কিন্তু এইখানে দেখো একটা রৈখিক দ্রুত সে কিন্তু কভার করছে, এটাকে এস দিয়ে প্রকাশ করলাম। টাইমটারে তুমি এই এস আর থিটা একটা সম্পর্ক পড়ছো। এস মানে কি? রৈখিক দূরত্ব বা রৈখিক সরণ। থিটা মানে কি? কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। ধরলাম ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কি লেখা যাবে? এর সমান লেখা যাবে থিটা আর। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলতো ভি সমান কি লেখা যাবে? ভি সমান লেখা যাবে ওমেগা আর। এ সমান কি লেখা যাবে? আলফা আর। বোঝা গেছে? समझ में आई बात? এটা হচ্ছে কৌণিক রৈখিক সম্পর্ক। বুঝতে পারছো? আচ্ছা, সূত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। এখন আমি তোমাকে একটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক পড়াবো, যে আমাদের বৃত্তাকার গতিতে 4 প্রকার ত্বরণ পাওয়া যায়। বলো। অ্যালফা, এটা হচ্ছে এ। এ সমান হচ্ছে আলফা। বোঝা গেছে? আচ্ছা, সূত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সূত্রগুলো আমি তাও লিখে দিই। সূত্র কি ছিল বলো তো? যেমন আলফা সূত্র কি? আলফা সূত্র ওখানে লেখা আছে। কোনটা? এগুলা সবগুলো রৈখিক, এগুলা সবগুলো কৌণিক। এস রৈখিক সরণ, যে রৈখিক সরণ, সরণ বা এখানে দূরত্ব বলা উচিত, ঠিক আছে? এটা কি? কৌণিক সরণ। আর কি? ব্যাসার্ধ। রৈখিক বেগ, কৌণিক বেগ, ব্যাসার্ধ। রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, ব্যাসার্ধ। তার মানে দেখো কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ করলে কি পাওয়া যায়? রৈখিক পাওয়া যায়। समझ में आई बात? ओके, আলফা সূত্র কি বলো? এটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, ঠিক আছে? এস, এস মানে কি? থিটা। থিটা সূত্র কি বলো তো? থিটা হচ্ছে ইউ প্লাস ভি, তাহলে ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু টি। এগুলা সূত্র লিখে দিছিলাম, মনে রাখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বা আরেকটা সূত্র কি ছিল? থিটা সমান ছিল ইউটি, মানে কি ওমেগা নট ইনটু টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। বুঝা গেছে? জাস্ট তুমি ওই গতিবিদ্যার সূত্রতে এস এর পরিবর্তে কি লিখছো? থিটা লিখছো, এর পরিবর্তে লিখছো আলফা, আর বেগের পরিবর্তে কি ওমেগা লিখছো, শেষ। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, বুঝলে বুঝপাদা। ফরান, তোমার ডাউট ছিল কেন? একটা জিজ্ঞেস করে দেখি।
ডাউট শেষ? বাহ, পরে ডাউট। আচ্ছা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো যে কৌণিক গতিতে তোমার ত্বরণ থাকে 4টা। কয়টা? 4টা, ঠিক আছে? এই টপিকটা ইম্পর্টেন্ট, জানা উচিত। আচ্ছা বলো তো, রৈখিক বেগ যে কোনো সময় কোনো বৃত্তাকার বা যে কোনো পথে কোন দিকে হয় বলো তো? জানো কি? স্পর্শক বরাবর হয়, ঠিক আছে? রৈখিক বেগ সবসময় পথের স্পর্শক বরাবর হবে। যেমন আমরা প্রাস করছিলাম না, প্রাস ছিল আমার না, এখানে বেগ কোথায় বলতে? বেগ ছিল এদিকে, এখানে বেগ কি? এইদিকে, এখানে বেগ কত? কোন দিকে? এইদিকে, স্পর্শক বরাবর, ঠিক আছে? আরে তুমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে পারবা। কামাররা দেখো না যে ইয়ে গরম করে, ছুরি চাকু গরম করে কামাররা, পাঁচ মাথা মরে এখানে কামারই তো বলে মনে হয়। লোহার লোহার লোহার, ঠিক আছে? স্বর্ণকার না, লোহার। আচ্ছা, হ্যাঁ দেখো না, যখন নিজে গরম করে তখন এই যে সাইডের যে কণাগুলো থাকে তারা যখন এই বৃত্তাকার পথ ছাড়ে চলে যায় তখন দেখবা তারা হচ্ছে স্পর্শক বরাবর বের হয়। খেয়াল করছো? বা একটা সাইকেলের চাকায় ভেজা থাকবে, ভেজা অবস্থায় তুমি যদি ঘুরাও তাহলে পানিগুলো কি গোল গোল ঘুরে পড়ে না, একটা স্পর্শক বরাবর সেটা চলে যায়। তার মানে যে কোনো সময় বেগটা কোন দিকে বলতো? যে কোনো পথের স্পর্শক বরাবর, ঠিক আছে? রৈখিক বেগ। তাহলে এদিকে তো রৈখিক বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। এদিকে তো রৈখিক বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। এখানে কোন দিকে? স্পর্শক বরাবর। এখানে কোন দিকে বলো তো? স্পর্শক বরাবর। বোঝা গেছে? রৈখিক বেগ সবসময় কোন দিকে থাকে? স্পর্শক বরাবর থাকবে। বোঝা গেছে? আচ্ছা, কৌণিক বেগের দিকটা না হয় বললাম না, দরকার নাই, ঠিক আছে? আমার কনফিউজ হয়ে যাবে তুমি। এবার খেয়াল করে দেখো তো, বললাম যে আমি এইখানে বেগের মান যদি 5 মিটার পার সেকেন্ড হয়, 5 মিটার পার সেকেন্ড, বললাম প্রত্যেক ক্ষেত্রে বেগের মান ধরো 5 করেই আছে। এখানে ধরো বেগের মান 5 মিটার পার সেকেন্ড করেই আছে, ঠিক আছে? মিটার পার সেকেন্ড ধরলাম যে প্রত্যেকখানে বেগের মানটা 5 মিটার পার সেকেন্ড। তার মানে বলো তো এর কি কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে? না, কৌণিক বেগ ফিক্স। আর মনে রাখবা, কৌণিক বেগ ফিক্স থাকলে রৈখিক বেগও ফিক্স হয়। ভি সমান কি শুধু দেখলাম? ওমেগা আর দেখলাম না? ওমেগা যদি ধ্রুবক থাকে, আর তো ধ্রুবক আছে, ভি কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে মনে রাখবা, ফ্যান যে ঘুরতেছে না, তাহলে ফ্যানের দেখো প্রত্যেকটা পাখার এখানে এর রৈখিক বেগ কি বলতো? একই। তুমি যেখানে হাত দাও না কেন একই পরিমাণ বাড়ি খাবা। বুঝা গেছে? একই উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেও হাত দাও, যে যতটুকু লাগবে এখানে ততটুকু লাগবে না, তাহলে প্রত্যেক জায়গায় কি বেগ কি থাকতেছে? সমান থাকতেছে। থাক, এখনো বিয়ে শাদী করো নাই, এখন অনেক কিছু বাকি আছে। এটা বুঝা গেছে? আরে হাত কাটা গেল তাকে বলবা পাইছ, ঠিক আছে? বুঝতো? হ্যাঁ ভাই, ভিডিও ভিডিও আছে, ভিডিও। আচ্ছা এখানে শুরু করি, ঠিক আছে? এবার বলো তো, এখানে বেগ কি ধ্রুবক না পরিবর্তনশীল? এই উদাহরণে বেগ পরিবর্তনশীল ফরান, যদি আমরা তাও বেগ পরিবর্তনশীল। কারণ দেখো বেগের কাছে কি আছে বলতো? মান আছে আর দিক আছে। এই বেগের দিকে দিকে, এই বেগের দিকে দিকে, এই দুটো কি একই বেগ? একই বেগ কি না বলো? না ভাই, বেগের কাছে মান আর দিক দুটাই আছে। যদি বেগের মান পরিবর্তন হয় তাও বলবো বেগ পরিবর্তন হয়েছে, আর যদি বেগের শুধুমাত্র দিকেরও পরিবর্তন হয় তো ভাই বেগ তো পরিবর্তন হয়ে গেছে। দুইটা বেগ সমান কখন হবে? যখন এদের মান সমান হবে, দিকও সমান হবে। আর দুটো ভেক্টর সমান কখন হয়? পড়ো নাই? এদিকে খেয়াল করে দেখো, তাহলে বেগের কাছে বলো কি আছে? রৈখিক বেগের কাছে কি কি আছে বলো? এর কাছে আছে মান, এর কাছে আছে দিক। তাহলে মনে রাখবা, যদি দুটো ভেক্টর সমান কখন হয়? এদের মানও সমান হইতে হবে, দিকে একই হইতে হবে। তার মানে এর দিক আর এর দিক কি একই না আলাদা? আলাদা ভাই, এটা এই দিক, এটা উপরের দিকে। তো দিক আলাদা মানে ভাই বেগ আলাদা, মান দেখার দরকারই নেই। বুঝা গেছে? একটা কথা মনে রাখবা, বৃত্তাকার গতিতে কখনো কি এমন হবে সবখানে বেগের দিক একই? না, এর বেগের দিক এদিকে স্পর্শক বরাবর, এইদিকে স্পর্শক বরাবর। আমরা সবসময় বেগের দিক ভিন্ন হবেই হবে, কারণ প্রত্যেক জায়গায় কি স্পর্শক বরাবর হবে না? তাহলে প্রত্যেক জায়গায় বেগের দিকটা ভিন্ন হবেই হবে। তুমি জানো না আছে কয়টা ভ্যারিড?
আসল দিনগুলো তো আসবে না তুমি, ঠিক আছে? যাই হোক, এই টপিকটা তাও তুমি পড়ছো, সমস্যা নেই। এটা নতুন চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। এটা নাম দেখো। ভালো কথা, ঠিক আছে, অধ্যায় নাম দেখে মানে এটা করাইছি, এটা করাইছি। আচ্ছা, এবার দেখো, তাহলে মনে রাখো বেগের কাছে মান আছে, দিক আছে। যদি বেগের তুমি ঘুরে বসে দিকে, যদি বেগের মানের পরিবর্তন হয় তা বলবো বেগের পরিবর্তন হয়েছে। যদি বেগের দিকের পরিবর্তন হয় তা বলবো বেগের পরিবর্তন হয়েছে। আমরা একটা কথা মনে রাখো, বেগের পরিবর্তন কে করে? ত্বরণ করে না? তাহলে যেই ত্বরণ বেগের মানের পরিবর্তন করে তাকে বলা হয় এটি বলে। তুমি 9, 10-এ যেই ত্বরণ এ লিখতা না, সেটা আসলে এ না, এটি ছিল, মনে রাখবা। কারণ সেখানে ত্বরণ ছিল একটাই না, তো তুমি এ দিয়ে লিখতা। বোঝা গেছে? তাহলে 9, 10-এ তুমি যে ত্বরণ পড়ছো আসলে এটি ছিল। এটি কি করতে পারে? বেগের মানের পরিবর্তন করতে পারে। টি মানে ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। কি ত্বরণ? স্পর্শকীয় ত্বরণ, ঠিক আছে? বোঝানোর সুযোগ দাও। যেই ত্বরণ দিকের পরিবর্তন করে তাকে বলা হয় এসি। এসি মানে কেন্দ্রমুখী ত্বরণ। কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? এখন আসলে দিক দেখো, 9, 10 তুমি গতিবিদ্যা পড়ছো না? খেয়াল করে দেখবা, একটা রাস্তা যদি গাড়ি চলে বেগের দিকে হইলে, খেয়াল করে দেখছো ত্বরণ কোন দিকে হয়? ত্বরণ হয় তোমার বেগের দিকে হবে অথবা বেগের বিপরীত দিকে। আর কোন দিকে ত্বরণ হইতো না। খেয়াল করে দেখো, ত্বরণ কিন্তু বেগের দিকেই আছে। তার মানে যদি ত্বরণ বেগের দিকে থাকে বা বেগের বিপরীত দিকে থাকে, তাহলে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর তো থাকবে। বোঝা গেছে? তার মানে স্পর্শকীয় ত্বরণ নাম কেন পড়লো? সেটা হচ্ছে বৃত্তাকার পথে স্পর্শক বরাবরই থাকে। যদি এই স্পর্শক বরাবর সে বেগের দিকে থাকে তাহলে বেগের মানটা বাড়বে। আর যদি স্পর্শক বরাবর বেগের বিপরীত দিকে থাকে তাহলে বেগের মানটা কমবে। আর যদি এই ত্বরণ শূন্য থাকে তাহলে বেগের মানটা বাড়বেও না, কমবেও না। ধরলাম তাকে বললাম না স্পর্শকীয় ত্বরণ মনে করে এই দিকে, ধরো এইটা এটি মনে করে এইদিকে আছে, তাহলে বেগের মান বাড়বে না কমবে? বাড়বে। ধরো তোমার এটি এইদিকে আছে, বিপরীত দিকে আছে, এটা হচ্ছে এটি, তাহলে বেগের মানটা কমবে। আর যদি এটি নাই থাকে তাহলে বেগ কি হবে? বেগের মান ধ্রুবক হবে। বেগ না, বেগের মান ধ্রুবক হবে। তাহলে বেগের মানের পরিবর্তন কে করতে পারে? স্পর্শকীয় ত্বরণ বা এটি। যা তুমি 9, 10-এ পড়ছো কিন্তু আসলে এটি ছিল, বেগের মানের পরিবর্তন করতো। বোঝা গেছে? 2 নম্বর ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কি করতে পারে? বেগের দিকের পরিবর্তন করতে পারে। আর কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে? দেখো নাম শুনে বুঝতে পারতেছো, কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে। তাহলে যে কোনো সময় এখান থেকে হচ্ছে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে এ সি। এখান থেকে কোন দিকে? কেন্দ্রের দিকে। এ সি কোন দিকে? কেন্দ্রের দিকে, এটা হচ্ছে এ সি। সি মানে সেন্ট্রিপিটাল, কেন্দ্রমুখী। টিতে হচ্ছে ট্যানজেনশিয়াল মানে স্পর্শকীয়। কোন বেগটা? তুমি মনে হয় আমাকে ভাই ভাই প্রশ্ন করতেছো। বলে ভাই বুঝিনি, কি বুঝিনি ভালো করে বুঝাও। ত্বরণের জন্য মানে কোন ত্বরণের জন্য? ত্বরণ দিব, হ্যাঁ, সেই বেগের মান পরিবর্তন করবে না, দিকে পরিবর্তন করবে। হ্যাঁ, ওটার জন্য যে বেগটা উৎপন্ন হচ্ছে আর আমাদের নরমাল যে বেগটা দেওয়া হচ্ছে দুটো বেগ কি সমান? বললাম না ভাই, এসি তোমার বেগ ছেড়াছাড়ি করবে না, বেগের দিকে ছেড়েবে। ঠিক আছে, এই হচ্ছে বেগের দিককে ছেড়াছাড়ি করবে, বেগের মানের সাথে কোনো যায় আসে না। আর এ বেগের মান নিয়ে খেলাখেলি করবে, দিকের সাথে কোনো যায় আসে না। কিন্তু বৃত্তাকার গতিতে আমি দেখলাম যে বেগের দিকের পরিবর্তন হবেই হবে, মানের পরিবর্তন হইতে পারে। একটা কথা মনে রাখবা, বড় বৃত্তাকার গতিতে কোনটা শূন্য হইতে পারে আর কোনটা শূন্য হবেই না। দিক ত্বরণ মানে কি বলতেছে? কোন ত্বরণ শূন্য হইতে পারে, কোন ত্বরণ শূন্য হইতে পারে আর কোন ত্বরণ শূন্য হবেই না। হ্যাঁ, আর এসি কি শূন্য হবে? হবেই না। কেন হবেই না? কারণ বৃত্তাকার গতিতে বেগের দিকের পরিবর্তন হবেই হবে, 100% শিওর। আর যদি দিকের পরিবর্তন হবেই হবে তার মানে কেন্দ্রমুখী ত্বরণ থাকবেই থাকবে। হইতে পারে বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটি কি আছে? শূন্য আছে। তার মানে একটা কথা মনে রাখবা যে এটি এর মান, এটি এর মান শূন্য হইতে পারে কিন্তু এসি কখনোই শূন্য হবে না। আগে কাছে পড়াইছি এটা, তাইলে না বুঝে শুনে আগে খাতে লেখা আছে এগুলা।
এটিএসি লেখা আছে? বলো ত্বরণ কয় প্রকার? 4 প্রকার। বললাম তো, ওটা আগের লেকচারে পড়া নাই। এদিকে দেখো আসতেছে, ঠিক আছে? বোঝা গেছে? ওর সাথে কথা বলার আপনি হচ্ছে যত নিবে। আচ্ছা এদিকে দেখো, এটাকে বোঝা গেছে? তাহলে একটা বৃত্তাকার গতি যদি বেগের মানের পরিবর্তন না হয়, মান পরিবর্তন না হইতে পারে, যেমন দেখেন কি বেগের মান কি ধ্রুবক না, তাহলে কি বলবো যে এটি 0, কিন্তু বেগের দিকের কি পরিবর্তন হবে না? কোনো ইয়ে আছে? 100% শিওর বেগের দিকের পরিবর্তন হবে, তার মানে এসি কি কখনো 0 হবেই না। বোঝা গেছে? এখন যদি কোনো মেথড তুমি খেয়াল করে দেখো যে ভাই বেগের মানেরও পরিবর্তন হচ্ছে, ধরো 5 থেকে 6 হয়ে গেছে, 6 থেকে 7 হয়ে গেছে, 7 থেকে মনে করো 8 হয়ে গেছে, তাহলে কি বলবা ভাই এখানে এটিও আছে এসিও আছে। তাহলে এদিকে খেয়াল করে দেখো, এখানে ধরো মান বাড়তেছে না, তরঙ্গ কোন দিকে? এটি কোন দিকে? এটি এদিকে। তার মানে দেখো এসি হচ্ছে কোন দিকে? এদিকে। এটি কোন দিকে? এদিকে না, দেখা দিকে বুঝো। এসি কোন দিকে? নিচে আমি আবার আট করলাম, ঠিক আছে? এসি কোন দিকে? কেন্দ্রের দিকে, এটা হচ্ছে এসি। এটি কোন দিকে? বেগের দিকে, মানে হচ্ছে এটি। এখন যদি বলে ত্বরণ কত, তাহলে কি বলবা? এটি নাকি এসি, কি বলবা? ধরো এখানে হচ্ছে 5 নিউটন বল, এখানে হচ্ছে 7 নিউটন বল, বল কত বলো তো? কি বলবা? লব্ধি। তাহলে যখন ত্বরণ দূরে থাকবে তখন কি বলবো? লব্ধি ত্বরণ। মধ্যবর্তী কোণ কত বলো তো? 90। লব্ধি ত্বরণকে এ নেট দিয়ে প্রকাশ করলাম। এ নেট কি হবে? √/, এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, cos 90 0 হয়ে গেল। তাহলে এন চলে আসলো। নতুন ত্বরণ কি? এন। এন মানে কি? যদি একই সাথে এটিও থাকে এসিও থাকে, তখন ত্বরণ বলতে কোন ত্বরণ বুঝবো? লব্ধি ত্বরণ বুঝবো। লব্ধিকে আমি নেট দিয়ে প্রকাশ করলাম, নেট ত্বরণ। বুঝা গেছে? তাহলে কড়া ত্বরণ আসলো, বলো ত্বরণ আসলো। এটি দেখলাম, এসি দেখলাম, এ নেট দেখলাম, এই তিনটা হচ্ছে রৈখিক ত্বরণ, একটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা, যার সাথে সম্পর্ক নাই। তাহলে একটা বৃত্তাকার গতিতে কয়টা ত্বরণ আছে বলো? মোট 4টা ত্বরণ আছে, একটা কৌণিক ত্বরণ, 3টা রৈখিক ত্বরণ। কৌণিক ত্বরণ কি? আলফা। বুঝা গেছে? রৈখিক ত্বরণ কি? 4টা, এটি, এসি, আর এই যে লব্ধি হচ্ছে এ নেট। বল আমি হচ্ছে না, বল। বোঝা গেছে? তাহলে এবার নাম কি? স্থির। বলো একটা বৃত্তাকার গতিতে ত্বরণ কয় প্রকার হয়? মোট 4 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে আলফা কৌণিক ত্বরণ, বাদ বাকি সবগুলো হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ মেইনলি হচ্ছে 2 প্রকার, একটা স্পর্শকীয়, একটা হচ্ছে কেন্দ্রমুখী। স্পর্শকীয় ত্বরণ মানের পরিবর্তন করবে, আর কেন্দ্রমুখী ত্বরণ দিকের পরিবর্তন করবে। এটা 100% থাকবেই থাকবে, এটা থাকতে পারে নাও থাকতে পারে। যদি একই সাথে এটিও থাকে এসিও থাকে, সেক্ষেত্রে ত্বরণ বলতে আমি কি করব? লব্ধি ত্বরণ বুঝাবো। যদি কোনো মাথায় এটি না থাকে তাহলে কি বলতো? এটি না থাকলে এটি 0 হবে, √/, কি হবে? এসি স্কয়ার, কাটাকাটি করলে কি? এসি। তখন ত্বরণ বলতে আসলে কি বুঝবো? এসি কেই বুঝবো। বুঝা গেছে? যদি এটি না থাকে তো রৈখিক ত্বরণ কি থাকলো? একটাই তো এসি থাকলো, তো ওটাই লব্ধি ত্বরণ। বুঝা গেছে? কিন্তু দূরে থাকলে কি করবো? লব্ধি করে দিতে হবে। বোঝা গেছে? আজকে আলোচনা এখানেই শেষ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আশা করি মনোযোগ সহকারে। এটা কোন চ্যাপ্টারে শুরু হয়েছে? তুমি কোথায় আছো? তরঙ্গ এই যে মারামি লাগে গেছিল, তুমি আসলে না, ভালো হয়েছে। আচ্ছা আজকে এখানেই শেষ। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার। লাভ রিয়াক্ট। খুদা হাফেজ, সালাম আলাইকুম।